আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। এসেনশিয়াল স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এসেনশিয়াল স্টাডি ইউটিউব চ্যানেলের ধারাবাহিক আলোচনার আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের নগদ প্রবাহ বিবরণী এই অধ্যায়টা নিয়ে। পূর্ববর্তী আমি ইতিপূর্বে দুটো ক্লাসে তোমাদের একেবারে মৌলিক আলোচনা এবং একটা পরিচালন কার্যক্রম কিভাবে নির্ণয় করতে হয় সেটা সম্পর্কে আলোচনা করে ফেলেছি। যদি তোমরা এই আলোচনাটা বুঝতে চাও তাহলে পূর্ববর্তী ভিডিও দুইটা দেখা তোমাদের জন্য খুবই জরুরি। তো আমি ভিডিও ডিসক্রিপশন লিংকে তোমাদের জন্য লিংক দিয়ে দিব পূর্ববর্তী ভিডিও দুটোর, তোমরা ওখান থেকে ভিডিওগুলো দেখে নেবে, তাহলে তোমাদের এই জিনিসটা বুঝতে একটু সুবিধা হবে। আমি আবারও তোমাদের রিমাইন্ডার করার জন্য একটু পূর্ববর্তী আলোচনা থেকে একটু আলোচনা টেনে আনতেছে। নগদ প্রবাহ বিবরণী বলতে আসলে নগদ টাকা আন্তঃপ্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহকে বোঝায়। নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহ এই দুইটা আমরা এই হিসাব সমীকরণের মৌলিক যে সমীকরণ আছে এল ও ই এ সমান সমান এল প্লাস ওই, এটার মাধ্যমে প্রকাশ করি। আমরা জানি একটা সম্পদ কিনতে গেলে সম্পদটা যখন বাড়ে তখন আমার নগদ টাকা কমে। দ্যাটস ওয়াই এই সাইডটা যখন বৃদ্ধি পাবে, মানে এ বা সম্পদ বা অ্যাসেটের সাইডটা যখন বৃদ্ধি পাবে তখন আমার নগদ টাকা হ্রাস পাবে। এবং এল ও ই দায় বা মালিকানা সত্ত্ব যখন বৃদ্ধি পাবে তখন আমার নগদ টাকাও বৃদ্ধি পাবে। তো এই অধ্যায়ে তোমরা যে কার্যক্রম আছে তার ভিতরে তিনটা কার্যক্রম তোমাকে সম্পন্ন করতে হবে। তো নগদ প্রবাহ বিবরণী দুইভাবে করা হয়, একটা হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষ। প্রত্যক্ষ পদ্ধতিটা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, দ্যাটস ওয়াই আমরা ওটা নিয়ে আলোচনা করতেছি না। পরোক্ষ পদ্ধতিটা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং পরোক্ষ পদ্ধতির মধ্যে ধাপ আছে তিনটা। একটা ধাপ হচ্ছে পরিচালন, বিনিয়োগ, অর্থায়ন। তো পরিচালন কার্যক্রম সম্পর্কে আমি ইতিপূর্বে আমার এই অধ্যায়ের দ্বিতীয় পার্টে তোমরা আলোচনা করে ফেলেছি। আজকে আমরা আলোচনা করব বিনিয়োগ কার্যক্রম নিয়ে। তো বিনিয়োগ কার্যক্রমে আমাদের কোন কোন এন্ট্রিগুলো যায় সেটা বোঝার জন্য আমি এই সম্পদ এবং দায়ের একটা চার্ট লিখে রেখেছি। যে সম্পদের প্রকারভেদ আমরা জানি, চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, স্থায়ী সম্পদ, এগুলো আছে। তো এগুলোর মধ্যে দুটো জিনিস আছে যে দুটো জিনিস বিনিয়োগ কার্যক্রমের সাথে যায়। একটা হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ আর একটা হচ্ছে স্থায়ী সম্পদ। তো এইটার দ্বারা আমরা বিনিয়োগ কার্যাবলী সম্পন্ন করতে পারবো। তো দীর্ঘমেয়াদী সম্পদ বলতে আসলে যে সম্পদ আমরা অনেক দিনের জন্য বিনিয়োগ করে থাকি, যেমন একটা যে কোনো কার্যক্রমে 10 বছর 50 বছরের জন্য একটা বিনিয়োগ করলাম। তো এই বিনিয়োগগুলোতে হচ্ছে মূলত দীর্ঘমেয়াদী সম্পদ। আর স্থায়ী সম্পদ তো আমরা মোটামুটি বুঝি যে যে সম্পদগুলো আমাদের ভূমি, দালান কোঠা, ভবিষ্যতে অর্থায়নের যোগান দিতে পারে, এই সকল সম্পদই মূলত স্থায়ী সম্পদ। তো এইগুলো নিয়ে আমরা মূলত এই অধ্যায়টা এইভাবেই সাজানো। সম্পদের এই পার্টটা যদি বৃদ্ধি পায় তাহলে আমরা মাইনাস করতে হবে নগদের ক্ষেত্রে, আর যদি হ্রাস পায় তাহলে যোগ করতে হবে। এই পার্টটা মাইনাস করতে হবে যদি হ্রাস পায়, আর যদি বৃদ্ধি পায় তাহলে যোগ করতে হবে। তো আমরা আজকে নগদ প্রবাহ বিবরণী, এই যে বিনিয়োগ কার্যক্রম কিভাবে করা হয় সেটা, এই যে ছক, অ্যাজ ইউজুয়াল ছক, বিবরণ, টাকা, দুইটা টাকার ঘর, একটা আউটার কলাম, একটা ইনার কলাম। তো আউটার কলামে কি যায় সেটা তো আমরা আগে ক্লাসে বলছি যে সবকিছু যোগ বিয়োগ করার পরে ফাইনাল যে অ্যামাউন্টটা হয় সেই অ্যামাউন্টটা আমাদের আউটার কলামে লিখতে হয়, আর বাকিগুলো আগে এই ইনার কলামে লিখতে হয়। তো আমরা যদি বিনিয়োগ কার্যক্রম করতে যাই, সবার আগে আমাদের এই আগের ক্লাসের পরিচালন কার্যাবলীর তথ্যটা তুলে আনতে হবে। ওখানে যে একটা রেজাল্ট হয়েছে সেই রেজাল্টটা আইনা আউটার কলামে বসায় দিতে হবে। তো ওখানে বসায় দেওয়ার পরে তারপর আমরা আমাদের আজকের যে আলোচনার বিষয় বিনিয়োগ কার্যাবলী, সেই বিনিয়োগ কার্যাবলী নিয়ে আমরা আলোচনা করব। বিনিয়োগ কার্যাবলীতে এখানে আমি বলছি একটু আগেই যে আমি দেখাই দিছি সকল ধরনের দীর্ঘমেয়াদী সম্পদ এখানে যাবে এবং স্থায়ী সম্পদগুলো এখানে যাবে। তো সকল স্থায়ী সম্পদ এখানে লেখা আছে, সকল দীর্ঘমেয়াদী সম্পদ এখানে লেখা আছে। তবে এই জিনিসটা বৃদ্ধি অথবা হ্রাস হয়। তো সকল স্থায়ী সম্পদের মধ্যে কি আছে
আসবাবপত্র, দালানকোঠা, ঠিক আছে, ভূমি, এইসব জিনিসগুলো স্থায়ী সম্পদের মধ্যে আমরা পেয়ে থাকি। তো স্থায়ী সম্পদ যখন হয়, এটা বৃদ্ধি অথবা হ্রাসের পরিবর্তে অনেক সময় ক্রয় অথবা বিক্রয় শব্দটাও বলে থাকে, যে আসবাবপত্র ক্রয় করা হলো। এখন তুমি বলতে পারো, স্যার সম্পদ যখন বৃদ্ধি পায় কেন নগদ টাকা হ্রাস পায়? দেখেন, আপনি আসবাবপত্র কিনতে গেলেন, একটা চেয়ার টেবিল যা কিছু কিনতে যান, আপনি কিন্তু আসবাবপত্রটা নিয়ে আসেন, ঘরে একটা আসবাবপত্র বা একটা চেয়ার বৃদ্ধি পাইছে, বাট আপনার পকেট থেকে কিন্তু নগদ টাকা চলে গেছে। এই কমন সেন্সও যদি কেউ খাটান, তাহলেও এটা বোঝা যায় যে বৃদ্ধি অথবা হ্রাস কথাটা না বইলা ক্রয় অথবা বিক্রয় শব্দটাও ইউজ করতে পারে। যখন ক্রয় হবে তখন তো আমার সম্পদ বাড়বে, বাট নগদ টাকা কমবে। তো এখানে এইভাবে বলা আছে যে ক্রয় বা বিক্রয় অথবা বৃদ্ধি অথবা হ্রাস যেটাই বলা থাকুক, স্থায়ী সম্পদ, যত স্থায়ী সম্পদ আছে সেটা যদি ক্রয় করে বা বৃদ্ধি করে, তাহলে আমাদের এই নগদ প্রবাহ বিবরণীতে বিয়োগ হবে টাকার অ্যামাউন্টটা, যেটা বৃদ্ধি পাবে সেটা, আর যেটা হ্রাস করবে সেটা এখানে যোগ করতে হবে। আমার কথা বুঝতে পারছো? ওকে, তারপরে আমরা সকল দীর্ঘমেয়াদী সম্পদের ক্ষেত্রে আসি। দীর্ঘমেয়াদী সম্পদের ক্ষেত্রে আমরা একটু বলতে পারি, দীর্ঘমেয়াদী সম্পদে নরমালি আমরা বিনিয়োগকে বুঝাই। বিনিয়োগের আরো কিছু নাম আছে, ঠিক আছে, যেমন আমরা বলি লগ্নি, সেভিংস সার্টিফিকেট, ঠিক আছে, সেভিং সার্টিফিকেট, ঠিক আছে, সঞ্চয়পত্র বলতে পারি। আর সবচেয়ে একটা ইম্পর্টেন্ট লাইন আছে, সেটা হচ্ছে প্রদত্ত ঋণ। এই যে প্রদত্ত ঋণ শব্দটা, এটা শুনে সবাই হয়তো একটু ঘাবড়ে যেতে পারো, যে আসলে ঋণ তো দায় হওয়ার কথা, কিন্তু এই ঋণটা কেন সম্পদের মধ্যে আসছে? আচ্ছা, এখানে আমি কথাটা বলছি, শুধু ঋণ কথাটা বলিনি, বলছি প্রদত্ত ঋণ, মানে ঋণটা প্রদান করেছি, অ্যাজ লাইক বিনিয়োগ করেছি, এরকম। তো যখন শুধু ঋণ থাকলে সেটা দায়, সেটা নিয়ে কোনো কনফিউশন নাই, এটা একেবারে ক্লিয়ার। বাট এই বিনিয়োগের একাধিক এরকম নাম থাকে, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, সবগুলোই হচ্ছে বিনিয়োগ। তো প্রদত্ত ঋণ যেটা আছে সেটা আমরা হচ্ছে এই দীর্ঘমেয়াদী সম্পদ হিসেবেই কাউন্ট করব। সেটা যদি ক্রয় বলে, যেমন সঞ্চয়পত্র ক্রয় করা হলো, তখন আপনার কি হবে? সঞ্চয়পত্র বৃদ্ধি পাবে, বাট নগদ টাকা কমে যাবে। এই জন্য এই যে দীর্ঘমেয়াদী সম্পদ যা আছে সেটা বৃদ্ধি পেলে বিয়োগ হবে, আর যদি হ্রাস পেয়ে থাকে তাহলে এটা যোগ করতে হবে। তো এটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রমের একেবারে সংক্ষিপ্ত আলোচনা, ঠিক আছে। যদি কেউ এটুক জিনিস মানে কোনোভাবে কনসালটেশন দিই বা মনোযোগ সহকারে কৌশলগত ভাবেও যদি একটু মাথায় নিয়ে নেওয়া যায়, আলহামদুলিল্লাহ আপনারা সুন্দর করে এই অ্যান্সারটা দিয়ে চলে আসতে পারবেন। এটা নিয়ে আপনাদের তেমন একটা কষ্ট হবে না। তো আমরা এটা যখন বসাবো, এটা যোগ বিয়োগ করে টাকার অ্যামাউন্টটা এখানে বসাবো, সব টাকার অ্যামাউন্টটা এখানে চলে আসবে। তো এটা বিনিয়োগ কার্যক্রম নির্ণয় করার একটা পদ্ধতি। আমি আবারও আপনাদের রিমাইন্ডার দেওয়ার জন্য বলতেছি যে নগদ প্রবাহ বিবরণীতে নগদ সম্পদ, নগদ অর্থ আসা এবং নগদ অর্থ যাওয়া নিয়ে কার্যক্রম করা হয়ে থাকে। তো এর ভিতরে তোমার তিন ধরনের কার্যক্রম করা হয়ে থাকে: পরিচালন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম, অর্থায়ন কার্যক্রম। পূর্ববর্তী ক্লাসে আমরা পরিচালন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেছি, আজকে আমরা বিনিয়োগ কার্যক্রম আলোচনা করেছি, পরবর্তী ক্লাসে অর্থায়ন কার্যাবলী সম্পর্কে আমরা আলোচনা করব। তবে এটা বোঝার জন্য সবার প্রথমে আমাদের এই যে হিসাবের মৌলিক যে সমীকরণটা আছে, সেই সমীকরণটা সবার প্রথমে ভালোভাবে বুঝতে হবে যে এ সমান সমান এল প্লাস ওই। এ মানে হচ্ছে সম্পদ, আমরা জানি। এল মানে হচ্ছে দায়, সেটাও আমরা জানি। ওই মানে মালিকানা সত্ত্ব, এটাও আমরা মোটামুটি জানি, যেহেতু কমার্সের স্টুডেন্ট। নবম শ্রেণী থেকেই এই সমীকরণ দিয়ে ধারাই আমরা অঙ্ক করে থাকি। তবে পার্থক্য হচ্ছে এই অধ্যায়ের জন্য সম্পদ যখন বৃদ্ধি পায় তখন নগদটা হ্রাস পায়, দ্যাটস ওয়াই আমাদের কি করতে হয়? বিয়োগ করতে হয়। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে যদি কারো কোনো কনফিউশন থাকে, কোনো বিষয় বুঝতে একটু অসুবিধাও হয়ে থাকে, আমাকে কমেন্টস করে জানাতে পারো। এই ভিডিওটা যদি তোমাদের ন্যূনতম উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী আপডেট পাওয়ার জন্য, আর বন্ধুদের সাথে শেয়ার করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম।